গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন দিন। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন জায়গার পরিচয় করাই। আমার আর একটা বাড়ি, মানে আমার শ্বশুর শাশুড়িমার বাড়ি। দেখতেই পেলে অ্যাপার্টমেন্টের নাম শ্রীকৃষ্ণ অ্যাপার্টমেন্ট। এই যে আমাদের অ্যাপার্টমেন্টটা, যেখানে আমি আমার সংসার জীবনে অনেকগুলো বছর এখানে অতিবাহিত করেছি শ্বশুর শাশুড়িকে নিয়ে। তো তখন তোমাদের একটা টগর গাছ দেখালাম। ওই টগর গাছটা আমার শ্বশুরমশাই বসিয়ে গেছিলেন, খুব সুন্দর, গাছটা বড় হয়েছে। আর এখন দেখো ঘরের মধ্যে ঢুকছি। এই হলো আমাদের ঘর। তোমাদেরকে বলতাম আমার শাশুড়িমার ফ্ল্যাট, কিন্তু কখনোই দেখে উঠতে পারিনি, কারণ এখানে দুজন লোক, মানে দাদা, ভাড়া ছিলেন। তো আমি যখন ওনাদেরকে বসিয়েছিলাম তখন ঘরটার একরকম পরিস্থিতি ছিল, আর এখন পুরো অন্যরকম। প্রথমত ঘরটা দেখে না, আমি দেখেই খুব ভয় পেয়ে গেছি যে কী করে মানুষের বাড়ি ভাড়া থাকলে এরকম করতে পারে। কারণ এর আগেও আমি অনেকবার দু তিন জায়গায় ভাড়া থেকেছি, আর অনেক নিম্নমানের ঘরে আমি ভাড়া থেকেছি। খুব কষ্ট করে থেকেছি বলতে পারো। দরমার ঘর, টালির ঘর, এই সব জায়গায় আমি ভাড়া থেকেছি। কখনও কারোর একটু ক্ষতি তো করিনি। উল্টো যখন ভাড়া উঠে চলে এসেছি, বসার আগেও রং করেছি, ওঠার পরেও পরিষ্কার করে দিয়েছি। বাড়িওয়ালারা মানে যখন আমি চলে আসতাম খুব দুঃখ করতেন যে তোমার মতন মেয়েকে পাবো না এরকম ভাড়াটিয়া আমরা। কারণ বাড়ির মর্ম আমরা সবাই বুঝি, সেটা নিজেদের হোক বা পরের হোক। একটা মানুষ কত কষ্ট করে, কত পরিশ্রম করে একটা ঘর বাড়ি করে। এই যে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে সুইচ বোর্ডটা দেখছো, এই যে বেসিনটা দেখছো, সব কিছুর অবস্থা মারাত্মক বেহাল, জানো তো। আমি ভাবতেই পারিনি এই সব কিছু কিন্তু ঝাঁ চকচকে পরিষ্কার তত্তরে ঘরবাড়ি ছিল। আমার মশাইয়ের রক্ত জল করা পয়সা দিয়ে ওনার বাড়ি করেছিলেন উনি। আমাদের চুনাবাটিতে, যেখানে আমার বিয়ে হয়ে আসি, দোতলা বাড়ি ছিল, সেই বাড়ি বিক্রির পয়সায় এই ফ্ল্যাটটা উনি করেছেন। আর আমার বর কোনো রকমে আর কি নতুন যখন চাকরি পেয়েছে, লোন নিয়ে তোমার বাড়িটার রেজিস্ট্রি করিয়েছিল। আর পুরো পরিবারের যেমন থাকে আর কি, সংসারে একসঙ্গেই সবাই মিলে থাকতাম। কিন্তু হয় না, হঠাৎ ছন্দপতন, মানুষের সময় খারাপ যায়, তখনই আমাদের জীবনে ছন্দপতন হয় আর আমরা এই ঘর বাড়ি ছেড়ে চলে যাই। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি, ভেতরটা তো কষ্টে ফেটে যাচ্ছে, কারণ কীভাবে, কোন দিক থেকে কীভাবে সারাবো আমি কিচ্ছু জানি না। এর আগেও অনেক দুবার ভাড়া বসিয়েছি খুব কম দিনের জন্য, কিন্তু ওরা অত নোংরা করে রাখেনি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, ঘর বাড়ি গুছিয়ে রাখতো। আর এই দাদা প্রায় 2 বছর 3-4 মাস আমাদের ঘরে ছিলেন। ঘর বাড়ি ঝাঁট দেওয়া তো দূরে থাক, আমার মনে হয় উনি ফিরেও তাকাতেন না যে বাড়িটার কী অবস্থা হচ্ছে। শুনেছি উনি গোডাউনের মতন ব্যবহার করেছেন, মানে ফার্নিচার কোনো কিছু ছিল না, শুধু গোডাউনে যেমন মানুষের মাল থাকে বস্তা বস্তা, এখানেও তাই ছিল। তো থাকুক না, তা বলে এইভাবে, কিংবা যাওয়ার সময় তো তার উচিত ছিল একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাওয়া। আমার বর বলছে তুমি এতেই ভয় পাচ্ছ, এর আগে আরও খারাপ অবস্থা ছিল। সেগুলো দেখলে কি করতে। বাথরুম দেখছো, চিনতেই পারছি না, কারণ আমার শাশুড়ি মাই বলো আর আমিই বলো, এই সমস্ত ঘরবাড়ি প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন করে রাখতাম। আর এই বাথরুমটা আমি সব সময় একা হাতে পরিষ্কার করতাম। আমার শাশুড়ি মা সব কাজ করতেন, কিন্তু মানে বাথরুম কোনো দিন উনি পরিষ্কার করতেন না। আর আমি করার পর সবাইকে বলতেন যে আমাদের বাড়ির বাথরুম একমাত্র প্রিয়াঙ্কাই সুন্দর করে ঝকঝকে করে রাখে। তাই আজকে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, এমনকি এই ভিডিওটা করেছি 3-4 দিন ধরে, কিন্তু তোমাদের সামনে দিতে পারছি না, কারণ যতবার এটা দেখছি ভয়েস দিতে গলাটা শুধু কেঁপে যাচ্ছে যে কী অবস্থা, কীভাবে এইটার আমি পরিবর্তন করব। মা বারবার বলেছিল বাড়িটা বিক্রি করে দিই, মরে যাওয়ার আগে বারবার মা বলেছিল, কিন্তু আমরাই বলেছিলাম এত কষ্টের জিনিস করে দেবেন, কারণ বাবা প্রথম বাড়িটা বিক্রি করার পর খুব কষ্ট পেয়েছিল। আবার নিজস্ব এটা নতুন ফ্ল্যাট কিনেছিলাম আমরা, কোনো পুরানো ফ্ল্যাট নয়। এখানে গৃহপ্রবেশ হয়েছে, আমার ছেলে তখন নার্সারিতে পড়ে, তখন আমার এই বাড়িতে আসা। তারপরে আমার ছেলে যখন ওই ঘোর করোনা, তখন আমরা এখান থেকে আর কি যাই। তো মেয়েও তখন হয়ে গেছে, হ্যাঁ মেয়ে তখন হয়ে গেছে, তো মেয়েও এখানেই হয়েছে।
ওর অন্নপ্রাশন হয়েছে, মেয়ের ভাতের ক্যাসেটে আছে। তো যাই হোক, দেখো আজকে কিন্তু আমার ঘরটা পরিষ্কার করার কথা নয়, রবিবার ছিল দিনটা, তো আমি এসে থাকতে পারলাম না। চেষ্টা করছি কিছু কিছু করে ময়লা তোলার। তো আমি দেখছি একটা স্কচ ব্রাইট দিয়ে আর ওই জল দিয়ে একটু সাবান ছাড়া ঘষতেই সাদা হয়ে যাচ্ছে, মানে পুরো মাটির ডেলা ডেলা। আমার বর বলছে এগুলো আরও অনেক মাটি ছিল জানো তো। আমি যতটা পেরেছি একটু একটু করে সেচে সরিয়ে দিয়েছি, আর এখন এই অবস্থা। কত কষ্ট করে যে এই ঘরটা কিনেছিলাম বন্ধুরা, জানো না। কিছু বলার নেই, পুরো ঝাঁ চকচকে নিউ বিল্ডিংটা দিয়েছিলাম, সেটার অবস্থা মারাত্মক পরিমাণে খারাপ করে দিয়েছে। যে টাকা ভাড়া দিয়েছে তার দ্বিগুণের দ্বিগুণ টাকা বাড়ির ক্ষতি হয়েছে। কান্না পাচ্ছে জাস্ট। তখন যদি না বসিয়ে তখনই বিক্রি করে দিতাম, রান্না দিয়ে পেয়ে যাচ্ছে। ফ্রিজটা হালকা করে একটু বসলাম, তাতে এই পরিষ্কার হলো। এর পেছনে বিশাল টাইম দিতে হবে। ভদ্র একটু অগোছালো করে দেয় বাবা, নোংরা রং করে দিলাম, ঠিক আছে। একটা নিউ রং করে আমি ভাড়া দিয়েছিলাম মা চলে যাওয়ার পর। সব কথা প্রতিটা ঘর, এই ঘর, এই ঘর, বারান্দা, ছোট ঘরটা খালি মনে হয় নতুন রং হয়নি, পুরানো রং ছিল। রান্নাঘর, বাথরুম, সব নিউ রং করা ছিল। কি অবস্থা করে দিয়েছে গো। ওইখানটা দেখে এত কান্না পাচ্ছে যে কিছু বলার নেই। তো বাড়ি দেখতে গিয়ে পরিষ্কার করতেই আরম্ভ করলাম, কারণ এতটাই নোংরা হয়ে আছে। বলছে এর আগে প্রচুর নাকি আরও নোংরা ছিল, যারা পাড়ার লোকেরা দেখেছে। মাল যেদিনকে বেরিয়েছে, আমি তো জানতাম না, ভোটের ডিউটিতে আমার বর গেছিলো, তো মালটা বের করে নিয়েছেন উনি। তখন যদি আমাকে একটু ডাকতেন, আমি বলতাম দাদা আপনি তো দেখেছেন যে কী অবস্থায় ঘর আপনাকে দেওয়া হয়েছিল। তাও উনি যেদিনকে লাস্ট শিলনোড়া রেখে গেছিলো, আনতে এসেছিলেন, আমি বলেছি, কিন্তু উনি আমার কোনো কথাতে কর্ণপাতই করেননি। তো খুবই খারাপ লাগলো, ওনাকে এত ভালোবাসা দিয়েছিলাম, এত ভালো ব্যবহার করেছিলাম, তার সত্ত্বেও উনি আমাদের সঙ্গে এরকম করলো। ঘরবাড়ির অবস্থা আমি বলেইছিলাম একটু ভালো করে রাখতে, আর যেহেতু ওনারা দু ভাই থাকবেন বলেছিলেন, এখানে কোনো ঝামেলা ছিল না। আর এই সব ঘর আমার শাশুড়ি মা যখন ছিলেন বা আমি যখন ছিলাম, তত্তর করতে, এই যে জায়গাটা দেখছো আমি এখন ঝাড় দিচ্ছি, এই জায়গাটা আর ওই বাইরের লিফটের জায়গাটা, চৌকাটের বাইরেটা, আমার শাশুড়ি মা যে দিনে কতবার মুছতেন, কারণ এটা ছিল গ্রাউন্ড ফ্লোর, কত লোক যাবে আসবে লিফটে, তাও উনি সারাদিনে মনে হয় 20 থেকে 25 বার নেতাটা ধরেই থাকতেন। আর তারপর আমাকেও মাঝে মাঝে বলতেন, আমার যখন ইচ্ছা হতো আমি করতাম, কারণ ওটা তো সবাই ওখান দিয়ে চলবে, আর যখন হতো না করতাম না। আমি আমার ঘর, বাথরুম, পায়খানা, ডাইনিং রুম, কিচেনটা দেখছেন, এগুলো পরিষ্কার করতাম। আর মাও প্রচণ্ড এই রান্নাঘরের টালি ফালি, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন। তো আজকে সেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, থাকতে পারলাম না, একটু ঝাঁটটা দিয়ে সামনেটা ধুয়ে দিলাম, দিয়ে একটুখানি এখানে ধূপ জ্বেলে দিয়ে গেলাম, কারণ কদিন ধরেই বাড়িটা যেহেতু ফাঁকা পড়ে আছে, তাই একটু ধূপ জ্বেলে দিয়ে তারপরে বাড়ি যাচ্ছি। দেখো বন্ধুরা, আজকে হলো তোমার সোমবার, আমি কিন্তু আজকে কোনো ব্লগ বানাইনি। রবিবারে একটু আছে, হ্যাঁ রবিবারের ভালোই আছে, একটু কেন ব্লগ আছে, আবার আজকে সোমবার, আজকে নর্মাল ডে, কিন্তু রবিবার ছিল মাদার্স ডে। তো মাদার্স ডেতে তো সবাইকে উইশ করে ফেসবুকে, হেনা টানা, জানোই মাদার্স ডেতে মাথায় লাগছে মা। তো আজকে ওকে আমার স্কুলে নিয়ে আসার কথা ছিল, দিয়ে আসিনি, কারণ কদিন ধরে শরীরটা তো ভালো নেই, তার মধ্যে সব কাজ করছি, হাতটা এরম রাখবো, কোনোটা এরম রাখলে আমার লাগছে। আর ও বাড়িটা পরিষ্কার করছি, কালকে বিকেলে কিছুটা করে এসেছি, সবেই একটা ব্লগেই দেবো অজ বড় লোক করে। আর আজকে স্কুলে যাওয়ার কথা, আমার বড় স্কুল ছুটি, এখন ওর গরমের ছুটি পড়ে গেছে, কিন্তু এদের এখনও পড়েনি, এই উইকটা পুরোটা হবে। এবার কী হয়, মাদার্স ডেতে ওদের একটা করে যে ক্রাফট বানানো হয়, সেই ক্রাফটটা দেয়। আর কী হয়, কপালে মায়েদের চন্দনের ফোঁটা দেয়, একটা পার্ক দেয়, একটা গোলাপ ফুল দেয়।
তো ও খুব আশা করেছিল মা আনতে যাবে, তা আমি দেখো কি অবস্থায় আছি। সকালে একবার ও বাড়ি গেছি, কিছুটা করে এসেছি, আবার এখন ওকে চান করাবো। এই যে এলো, নুন চিনি খাওয়ালাম, মাথায় তেল দিলাম, এখন চান করাবো, ভাত খাবো, খাইয়ে ওকে নিয়েই আবার যাবো বাকিটা পরিষ্কার করে মাথা শ্যাম্পু করবো। তো ওর খুব রাগ হয়েছে, তো আমার জন্য একটা সুন্দর জিনিস বানিয়েছে। এই দেখো, এই দেখো কি সুন্দর হয়েছে না ক্রাফটটা। এটা স্কুলে বানিয়েছে, মানে এগুলো মায়ের হাতে দিয়ে আর প্রণাম করাবে, আর এটাও ও বানিয়েছে। দাঁড়াও দেখাই তোমাদের সঙ্গে, জন্য শেয়ার করে রাখছি। এই দেখো আমাকে এঁকেছে, দেখো তো আমাকে এরকম দেখতে, দেখো বড় চুল দিয়েছে, কানের দুল, কানের পরতে পায় না তাও বড় বড় দুল পরিয়ে দিয়েছে, আর এখানে সুন্দর করে একটা রোজ এঁকে দিয়েছে। খুব সুন্দর হয়েছে মা, থ্যাংক ইউ। মন খারাপ হয়ে গেছে মা আনতে যায়নি বলে। আমি আচ্ছা ঠিক আছে, আমি এটা ভিডিওতে করে রাখছি, বড় হলে দেখবা। চলো এবার চান করে নাও। বাবারি বাবারি, তো বন্ধুরা চলে এলাম এ বাড়িতে, এসেই কাজে লেগে পড়লাম। আজকে মেয়েটার ঘুম হলো না, এটাই আর কি। এই যে দেখো চেয়ার নিয়ে এসেছি, ওকে চেয়ারে বসে রেখেছি, ও মোবাইল দেখছে, কিছু করার নেই। আর আমি এখন এই যে সমস্ত ভিজিয়ে দিচ্ছি এগুলোকে জল দিয়ে, কারণ এগুলো ভিজিয়ে না দিলে না, তারা ব্যাক ক্যামেরায় যায়, এগুলো ভিজিয়ে না দিলে উঠবে না। স্কচ ব্রাইট দিয়ে এগুলোকে মাজবো, পুরো একদম ভিজিয়ে রাখছি ডেটোগুলো। এখানটা যেন বেশি হয়েছে, পুরো এখানটা কালো হয়ে গেছে, এখানটা যে কী করে তুলবো আমি জানি না, তবু আমি চেষ্টা করব। কালকে তো রাত্রিরে ধুয়ে দিয়ে গেছিলামই। আর কি এনেছি দেখো, এই যে সিনক্স পাউডার অক্সালিক, এটা তো সবসময়ই মানে আগেও দিতাম, কিন্তু এমনি নর্মাল দিতাম, জানি না এই ময়লা উঠবে কিনা। এর সঙ্গে সানলাইট মিশিয়ে জলের বালতিতে গুলে এটা দেবো, স্কচ ব্রাইট দিয়ে ঘষবো। চলো কাজ শুরু করি। তো রবিবার সারা রাত্রির আমি ঘুমাতে পারিনি, শুধু চোখটা বুঝিয়ে ভেবে গেছি যে কীভাবে আগের অবস্থায় আমি বাড়িটাকে ফিরিয়ে আনতে পারবো। কারণ এই বাড়িটাকে একদিন আমিও স্বপ্নের মতন করে সাজিয়েছিলাম, অনেকটা স্যাক্রিফাইস, অনেকটা কষ্ট এই অ্যাপার্টমেন্টটার জন্য আমিও করেছি, কিন্তু হয় না কপালে সহ্য হয় না। মানুষের কিছু কিছু কথা, কিছু কিছু আঘাত এমনভাবে লেগে যায়। তো আমি বাধ্য হয়েছিলাম একদিন এই বাড়িটা ছেড়ে আসতে, দুটো বাচ্চা নিয়ে। তো কিন্তু বাড়িটার প্রতি মায়া বা বাড়িতে যে মানুষগুলো থাকতেন তাদের প্রতি তো করতে পারিনি না, দায়িত্ব কর্তব্য আমি এড়াতে পারিনি। আমি নামেই 1.5 বছর আলাদা ছিলাম, কিন্তু তার সত্ত্বেও আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতিও সমস্ত কর্তব্য করেছি। আর বাড়িতে যে দিনে যা করার হতো, রান্না পুজোর সময় রান্না পুজো, পিঠে পার্বণের সময় পিঠে পার্বণ, ওগুলোও এসে করেছি। কোনো দিনই আমি কর্তব্য থেকে অবৈধ থাকিনি। ছোট হয়েও বড়দের কাছে মাথা নত করেছি, বড় হয়েও আবার ছোটদের কাছে মাথা নত করেছি। আমি সারাটা জীবন শুধু আমার মাথাটা নত করতেই শিখেছি। তা আজকে এই বাড়িটার জন্য মানুষগুলো নেই, খুবই খারাপ লাগছে। কি হারে যে নোংরা করে দিয়েছে বন্ধুরা, তোমাদের সঙ্গে আর কতটুকু শেয়ার করতে পারছি যে জানি না। কারণ দেখো এই 2-3 দিন ধরে যা পরিষ্কার করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। যেটা দেখো কিচেনের এই তলায় টালি ফালি একবার ভেঙে দিয়েছিল একজনরা, মানে সিঙ্ক ভেঙে ফেলেছিল, তো আমি সিঙ্ক পাল্টে দিয়েছিলাম। তারপরে গুলো বানিয়ে দিয়েছিলাম, মানে তাকটা, সেই তাকের পাশে কী যে রেখেছিলেন উনি জানি না, মানে এগুলো দেখে তো আমার বমি উঠে আসছিল। মানে তারপর দেখো এই আরশোলা, ককরোচ, বিছে, টিকটিকি, এইসব মানে নানান জিনিস, মানে পরিষ্কার করব কি ভয়ে মরছিলাম, থরথর করে কাঁপছিলাম যে কিভাবে আমি কি পরিষ্কার করব। আর ভয়তে বলতে গেলে এই লাস্ট দিন পরিষ্কার করার পর কিন্তু আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, কারণ আমি কদিন আগেই ভীষণ পরিমাণে অসুস্থ ছিলাম। তারপর আমি কোনো রকমে একটু ভালো হয়েছিলাম আর সংসারের কাজগুলো টুকটুক করে করছিলাম। এই মেয়েকে কদিন স্কুলে দিয়ে আসা নিয়ে আসাও করতে পারিনি, শুধু এই বাড়িটার পেছনে খাটতে গিয়ে। তবু আমার যথাসাধ্য দিয়ে আমি চেষ্টা করেছি, এই আরশোলাগুলোকে হিট স্প্রে করে মেরেছি।
কিছুটা ঝাঁটা দিয়ে মেরেছি, আবার কিছুটা তোমার স্প্রে করে দিয়ে গেছিলাম। পরের দিন এসে দেখলাম যে মরে পড়ে আছে, সেটাও এই ভিডিওর মধ্যেই শেয়ার করেছি। মানে মারাত্মক। কোনো মানুষ তার নিজের বাড়ি নাই হোক, ভাড়া বাড়ি হোক বা যাই হোক, আমি নিজেও তো ভাড়া থেকেছি, বাড়ি তো সবার মানে কষ্টের জিনিস, সেটা একটা কুড়ে ঘর হোক, একটা টালের বাড়ি হোক, একটা একতলা ছাদের বাড়ি হোক, বা কি এই অ্যাপার্টমেন্ট হোক, সবাই কষ্ট করেই একটা ঘর বাড়ি করে। তাই ঘর বাড়ির মর্ম সবাইকেই বোঝা উচিত। ভাড়া আছি বলে, টাকা দিই বলে যে আমি পুরো নোংরা করে দিয়ে যাব আর তাদেরকে সব কিছু সারাতে হবে, সব কিছু তাদের ছন্নছাড়া করে দিয়ে যাব, এই মেন্টালিটি নিয়ে ভাড়া থাকা আমার মনে হয় উচিত নয়। কারণ আমরা সবাইকে আর বাড়ি মরে যাওয়ার পর নিয়ে যাই বলো? আমরাও তো রেখে যাব আমাদের সন্তান সন্ততি পরিবারের জন্য। এই যেমন আমার শ্বশুর শাশুড়ি রেখে গেছেন, আমি আমার সন্তানদের জন্য রেখে যাব, এটাই তো নিয়ম না? তো যাই হোক, জানি না উনি কেন এরম করেছেন, আমি কি ওনার সত্য ছিলাম না? যথেষ্ট ভালো ব্যবহার আমি ওনার সঙ্গে করেছি, বলছি না আমি কোনো দিনই কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি না। হ্যাঁ, যাকে বড্ড ভালোবাসি, আপন মনে করি, তার সঙ্গে হয়তো একটু জোর গলায় কথা বলে ফেলি যে না, ওকে এটা বলা যায় বা করা যায়, কিন্তু কাউকে খুব একটা আঘাত আমি দিই না। তো যাই হোক, দেখো এই বেসিনটা যে পরিষ্কার করছি বন্ধুরা, সালফার অ্যাসিড মাখিয়ে রেখেছিলাম, পরিষ্কার তো হলো, কিন্তু এই বেসিনটার পরিষ্কার করার পর দেখবে গল গল করে পোকা বেরোচ্ছে, মানে কোথায় পোকা ঢুকে আছে আমি জানি না, প্রচুর পোকা বেরিয়েছে আর বেসিনটাকেও ফাটিয়ে দিয়েছে। মানে বেসিনটার ওপরে মালপত্র রেখেছিল, বেসিনটাকে পুরো চাপা দিয়ে দিয়েছিল, ইউজ করেননি ঠিক আছে, কিন্তু বেসিনটা তো মানুষ ছেড়ে রাখে, ওনাদের এত বস্তাবস্তি ছিল, এর ওপরে চাপা দিয়ে বেসিনটাকে পুরো ভেঙে ফেলেছে চাপ মেরে। আরে দেখো পোকাগুলো কিরম গল গল করে বেরোচ্ছে। আর তারপরে দেখো আমি এই ডাইনিংটাতে এত খেটেছি, মানে থাকতে পারছি না, হয়ে যাচ্ছে। আবার বরকে বলছি চলো আর একবার করে দেখি আর কতটা হয়। এই দেয়ালের নোংরাগুলো তো তুলে উঠতে পারছি না, তবু যতটা পেরেছি চেষ্টা করেছি করার। প্রথমে যখন ঢুকলাম দেখলে একরকম, আবার এখন দেখো আর একরকম, ওই ঘষে ঘষে মেজে মেজে করছি, রং বেরিয়ে যাচ্ছে, কিছু করার নেই, রং যেহেতু আবার করব। আর এই দরজাটা 4 থেকে 5 বার মুছেছি। প্রথম মুছেছি সার্ফের জল করে, যেহেতু এখানে তোমার কাঠের ওপরে ল্যামিনেশন করা আছে, তারপরে মানে ওই কী বলে না এখনকার দিনে করা আছে, মানে কাঠটাতে জল লাগবে না আর কি। তো তারপরে এই দরজাটাও কিন্তু উনি ঢোকার পরপরই ভেঙে গেছিলো, মানে উনি ঢুকেছে 2 মাসের মধ্যে দরজাটা ভেঙে গেছে, আমি কারণ জানি না। তারপরে আমরা দরজাটা পাল্টে দিয়েছিলাম, বলেছিলাম দেখবেন এবার যেন সেফটি থাকে। তো যাই হোক, দেখো অনেকটা পরিষ্কার করলাম, এই যে মুছে মাছে একদম যতটা পেরেছি করেছি। প্রথম অবস্থা আর এখনের অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর রং মিস্ত্রির সাথে কথা বলেছি, তারা করবে। আর ওই যে জায়গাটা দেখলে ওপরটা দেখালাম, ওখানটা আমার হাত যাচ্ছে না, তো আমি কীভাবে করব, তাই আমি যেটা করতে পারলাম না। জানালাটাও যতটা পেরেছি করেছি। এই দেখো পোকাগুলো কিন্তু, পিঁমড়েগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, কিন্তু হিট স্প্রে করে দেওয়ার পর আজকেই রাত্রিরে সমস্ত জায়গায় হিট দিয়ে গেছিলাম, লাল হিট। তারপরে পরের দিনে কিন্তু এগুলোতে আর কোনো পিঁমড়ে পোকা হয়নি। মানে ওনারা ঘর ঝাঁটও দিতেন না, মুছতেনও না, সমস্ত জিনিস মানে ওনারা কীভাবে ছিলেন আমি জানি না, সমস্ত জায়গায় ওনারা ভেবেছিলেন যে যায় আমার কি, অন্যের ঘর ক্ষতি হচ্ছে তো আমার কি, আমি ভাড়া দিচ্ছি, ব্যাস এইটাই। আর কি বলবো, কিছু বলার নেই। এই ঘরটাতেও সিনক্স পাউডার মাখিয়ে রাখলাম, টালিগুলো যতটা পারছি করছি। এখন তো পালিশ করে দেওয়ার আমার ক্ষমতা নেই, আমার এই এখন এত রং করারও ক্ষমতা নেই, অনেক কষ্ট করি এই রং ফং করছি। দেখো এখানে এখনও একটা ওনার কাঁচের জার পড়ে আছে, আমার বার করা হয়নি, ভুলে গেছি, ওটা নেক্সট দিনে গিয়ে বার করে দিয়েছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এগুলো ধুয়ে দিয়েছি, কিন্তু এগুলো অ্যাসিড শেষ হয়ে গেছে বলে মানে দিতে পারিনি পুরোটা, তাই এগুলো আবার পরের দিন গিয়ে আবার অ্যাসিড মাখিয়ে সিনক্স পাউডার মাখিয়ে আবারও আর কি করব। আর এইখানে দেখো ওই অ্যাসিড আর কি ঢেলে দিয়েছি, এই যে এইখানেই লাস্ট অ্যাসিডটা ঢেলে দিয়ে এসেছি। মানে এখনও বুদবুদ কাটছে, যে যতটা সাদা হয় হবে, এমনি মানে ঘৃণা লাগছে এগুলো করতে পরিষ্কার। তারপরে আবার পরে লাস্টে এসে বড়টা করব, বাথরুমটা করব। মানে পয়সা থাকলেও হয়তো টালিগুলোই খুলে ফেলতাম। তো এখন বাজে 3:15, মেয়ের ঘুম পাচ্ছে, ঘুমালে তো হবে না, 4:30 ওর পড়া আছে, ও গিয়ে একটু রেস্ট করবে ও বাড়িতে, মানে এখানে পাখা নেই। আর অবস্থা আমার খুব খারাপ, আমি এখন স্নান করবো। দরজাটা খালি একটু মুছে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি দরজাটা।
এরপর রং হবে বাড়ি। যতটা পেরেছি আমি ধুয়ে ধায়ে একদম পরিষ্কার করে দিয়েছি, যতটা পেরেছি। এবারে কালকে এসে এই ঘরটা ধোবো, খালি এই ঘরটা ধুতে বাকি রাখলো, আর বাথরুমটা, বড় বাথরুমটা, এটা আবার কাল হোক বুধবার হোক করে দেবো। দিয়ে আমি মিস্ত্রিদের হাতে ছেড়ে দেবো, রঙের মিস্ত্রি, মার্বেল মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, দরজা পাল্টাবো। এই যে এই ছোটো ঘরের দরজাটা পাল্টাবো। আজকে মঙ্গলবার, আবারও এলাম ঘর পরিষ্কার করতে। কালকে তো ওখানটা করে নিয়ে গেছিলাম সোমবার, অনেক পরিষ্কার হয়েছে, দেখো শুকিয়ে গেছে, পুরো একদম চকচক করছে, ধপধপে হয়ে গেছে। এরপর আবার একবার রং হয়ে গেলে আবার একবার করব। এখন করব মায়ের ঘরটা, ওই দিকটা, আর আমার ঘরটা। এই যে এই ঘরটাতে, এখানেই আমার ছেলে বড় হয়েছে, এখানেই আমি প্রেগনেন্ট হয়ে দ্বিতীয় মা হয়েছি। চলো অনেক দাঁড়াও, এটা দেখাবো দেখাবো, এইটা দিয়ে মেরো না, তাহলে ঝাঁটা ভেঙে যাবে, সবসময় ওই ঝাঁটা দিয়ে। দেখো কি অবস্থা, এই দেখো কালকে হিট দিয়ে গেছিলো আমার বর, এত শুধু মারসোলা মরে পড়েছে, আরও ফেলে দিয়েছে বলছে। ওই ঘরেও দূরে দূরে মরে পড়ে আছে দেখছি, ওই ঘরটাও করবো। চলো কাজে লেগে পড়ি আমরা। ভালো পরিষ্কার হয়েছে, এইটা সাদা হয়ে গেছে। আগে এই দিক থেকে করে নেবো নাকি? আর এই যে দেখো এই জায়গাটা, বাইরেটা আর কি ঝাড় দিচ্ছি, ঘর থেকে যেটুকু ময়লা বেরোলো ওটুকু বাইরেটা ফেলে দিয়ে একেবারে বাইরেটা করে দিচ্ছি। এখানটাতেও মা সব সময় ঝাড় দিতেন, মানে চান করার আগে তো প্রতিদিন একবার করে দিতেন, সেইগুলোই মনে পড়ছে, যেন মনে হচ্ছে আমি এখানে এখনও সংসার করছি। তো আমিও মাঝে মাঝে দিতাম, সব সময় হয়ে উঠতো না, থার্সডে মঙ্গলবার এইসব জিনিসগুলো দিতাম। তো এই ময়লাটা গেটটা খুলে বাইরেটা দিয়ে দিলাম। তো এবারে ঘরের ভেতরটা পরিষ্কার করব। এই দেখো এখন এর মধ্যে ওই সিনক্স পাউডার, সার্ফ আর ওই কী বলে জল একসঙ্গে দিয়ে মাখিয়ে রাখছি। নতুন যখন আমরা ফ্ল্যাটে আসি না, ফ্ল্যাটের এই টালিগুলো একটু দাগ দাগ দিয়েছিল কোমোটার, তো আমরা তখন এই পাউডারটা খুব ইউজ করতাম করে, আর মানে করতে করতে ইউজ করতে করতে মুছতে মুছতে টালিগুলো একদম সাদা ঝকঝক হয়ে গেছিলো। এই যে আমি এখন করছি, এই 1 দিন 2 দিন 3 দিন, এইটা যদি আমি টানা এখন 1 মাস ধরে করে যাই, তাহলে এই টালিগুলো আবার আগের অবস্থায় ফিরে আসবে, কিন্তু এত তো করা সম্ভব নয়, তাই বলো। হয়ে গেল এই ঘর বাথরুম সব, এই ঘরও হয়ে গেছে সব কমপ্লিট। এবার খালি ডাইনিংটা জল দিয়ে আর একবার ছাপতে পরিষ্কার করে নিয়ে যাবো, তাহলেই কমপ্লিট। পারছি না, আর পেয়ে উঠছি না, প্রচণ্ড মানে শরীরটা খারাপ করছে। আবার আজকে মাথা ঘষতে হবে, কাল মাথা ঘষেছি, আজ মাথা ঘষবো। মেয়ের পড়া আছে 5টা থেকে, বললাম অনেকটা ততক্ষণ একটু ঘষো, তারপর বেসিন পড়ে আছে এখনও, বেসিন রান্নাঘরের দাঁড়াও দেখাবো রে, একটু অ্যাসিড রাখো, বেসিনে দেবো। এই যে এইটাতে দাঁড়াও, ব্যাকে যায়। এই দেখো বেসিনের কি অবস্থা, ওই বেসিনটা তো পুরো সাদা করেছি, আবার এই বেসিনটা আগের বার যখন যিনি ভাড়া উঠে গেছিলেন, তা তিনি 2-3 মাস ছিলেন, তিনিও নোংরা করে দিয়েছিলেন, আমি পরিষ্কার করে গেছিলাম। আর এখনও ওই অ্যাসিড আর সিনক্স মাখিয়ে রাখলাম, ওই সিনক্স পাউডার 2 প্যাকেট আমাদের শেষ হয়ে গেছে, কম পড়েছে, আরও আনতে হবে। আর এইখানটাও অ্যাসিড ঢেলে দিয়েছি স্টিকারটা তোলার জন্য, আমার বর ঘষে ঘষে তুলে দিচ্ছে, ও করছে আমার সঙ্গে, কিছু করার নেই, জানে যে প্রিয়াঙ্কা অসুস্থ। আর আমি বলছি না, এইসব হাবিজাবি কাজ বহু করেছি, বহু লোকের বাড়ি ভাড়া থেকেছি, সেখানে করেছি। মানে আমি যখন মানুষের বাড়ি ভাড়া থেকেছিলাম, তাদের বাড়িতে উঠোন ছিল, বাথরুম ছিল, ঠাকুরতলা ছিল, ঘাস বন ছিঁড়ে দেওয়া, বাড়ির উঠোন পরিষ্কার রাখা, ঠাকুরতলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মানে তারা নিজেরাও ওইভাবে পরিষ্কার রাখতেন না। যখন উঠে আসতাম, উঠে এসে বলতো, মা তুই চলে যাচ্ছিস, আমার ঘর বাড়িগুলো আবার অগোছালো হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। তা আমি ভাবি যে আমিও তো মানুষের বাড়ি ভাড়া থেকেছি, এরকম তো করে দিইনি। তার কত কষ্টের ঘরে ভাড়া থেকেছি বন্ধুরা, তোমরা জানো না। দুদিকে সংসার মেনটেন করা তো খুব চাপের না, আমার বরের কষ্ট আমি দেখতে পারতাম না। আমার বর কিন্তু চাইলেই আমাকে ফ্ল্যাটে রাখতে পারতো ভাড়া নিয়ে, কিন্তু আমি কোনো দিন ওকে বলতাম না যে তুমি আমাকে ফ্ল্যাটে রাখো, আবার এদিকে খরচা চালাও, আমার ওদিকে চালাও, এরকম হয় না।
তো কী করবো, সবসময় ওই জন্য আবার চলেও আসতাম। কিন্তু মানুষের হয় না বারবার এক জিনিস হতে হতে ধৈর্য হারা হয়ে যায়, তো আমিও সেরকম। তো চেষ্টা করি। তো আজকে মা বেঁচে থাকলে এটা দেখেই মনে হয় মায়ের হার্ট ফেল হয়ে যেত, কারণ উনি তো খুব, আর যাই হোক আমার শাশুড়ি মা না প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ, আর বলতে পারো অ্যাকচুয়ালি ছুচিবাই টাইপের মানুষ ছিল। মানে পরিষ্কার জায়গাটাও আমার শাশুড়ি মা পরিষ্কার করতেন, কোনো মাজা বাসন মাজতেন, এরকম টাইপের মানুষ ছিল। আমাদের ঝগড়া অশান্তি মানে এই নিয়ে শুরু হয়ে যেত শাশুড়ি বৌমার মধ্যে। বাসন মেজে রেখেছি একবার ছেড়ে দুবার, তাও পছন্দ হয় না, আবার বেসিনে ঢেলে দিল, আবার মাজলো। রান্নাঘর পরিষ্কার রেখেছি, গ্যাস মুছে রেখেছি, পছন্দ হয় না, উনি ব্যায়ামের ক্লাস থেকে এলেন, আবার নামিয়ে দিল, আবার মাজলো, মানে মুছলো। তো যাই হোক, সেসব কথা তো এখন আর বলে লাভ নেই, তাই বলছি সেই মানুষটার ঘর আজকে এইভাবে অগোছালো, এটা আমি কি করে মানি বলো? আমি তো তাকে নিয়ে 16-17 বছর সংসার করেছি, আমি তো জানি, তাই আমি না কিছুতেই মানতে পারছি না। তাই আর এই দাদাকে ভাড়া বসানোর আগে বাড়িটা পুরো রং করে, এই যে দেখছো কী বলে ওটা, কিচেনের আর কি ওই টালিগুলো সিঙ্কগুলো সব পরিষ্কার করে গুছিয়ে পাল্টে, জানলার শার্সি পাল্টে ওনাকে একদম নিউ দিয়েছিলাম, আর বলেছিলাম দাদারা আপনারা তো দুজনে থাকবেন, একটু ঘরদোরগুলো মাঝে মাঝে সপ্তাহে একদিন হলেও ঝাড় মোছা করবেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। উনি আমার এই কথাটার কী মানে বুঝেছিলেন জানি না, আমাকে তো পুরো সারপ্রাইজ করে দিয়েছেন, মানে কি বলবো। তো দেখো এখন এই চারিদিকে রুই ফুইগুলো ছাড়াচ্ছি, হবে স্বাভাবিকভাবে, ঘরের মধ্যে গোডাউনের মতন থাকলে একটু তো রুই ফুই হয়ে যাবেই। তো সেগুলোই এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, সব ঘষাঘষি করে। এই যে দেখো কতবার জল ঢেলে ঢেলে বার করছে। আর এই বাড়ির একটাই অসুবিধে, একটাই ড্রেন আছে কিচেনে, তাই ডাইনিংয়েতেই জল ঢালো বা ঘরেই জল ঢালো, তোমাকে ওই একটা ড্রেন দিয়ে পুরো ফ্ল্যাটটার জল বার করতে হবে। আর এই ফ্ল্যাটটা জানো তো খুব বড় সড়ো, আমি যেখানে এখন থাকি তার থেকে না আমার শাশুড়ি মায়ের ফ্ল্যাটটা অনেকটা বড়। তো সেই জলটাই বার করার চেষ্টা করছে, আর আমার বর মুখও করছে, বলছে ছেড়ে দাও, অত করতে হবে না, যা হবে হবে, কেননা ও তো জানে আমি দুদিন আগেই অসুস্থ হয়ে গেছিলাম। আর এই দিনকেই দুপুরের পর যে মানে বিকেলবেলা এই যে গিয়ে আবার স্নান করছি, খালি পেটে পেটে এত কাজ করছি, খালি পেট বলতে টিফিন খেয়েছি, কিন্তু ভাতটা টাইমে যেটা খাই 2-2-2:30-এর সময়, সেই ভাতটা তো খাচ্ছি 4টে-5টা এরকম স্নান টান করে, মানে তাইতেই শরীরটা আর কি আবারও খারাপ হয়ে গেছিলো। দেখছো কত ময়লা বেরোচ্ছে, তাও আমি যে খুব ঝাঁটাটাকে নিয়ে ঘষছি তা নয়, ওপর দলছি তাতেই এত ময়লা, এরকম করেই 2-3বার জল বার করে করে আমি দিয়েছি যতটা পেরেছি। আর তারপরের দিন আবার মোছার জন্য আর কি রেডি করেছি, বারবার জল ঢাললেই জলটা বার করতে অসুবিধে। তো এই জল ঘাঁটাটাতেই শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছিলো। আর এই যে দেখো এটা বারান্দাটাও পরিষ্কার করে নিচ্ছি সমস্ত। এই বারান্দাটাতে আমার শাশুড়ি মায়ের একটা সুন্দর ক্যাম্পকাট থাকতো, একদম মজবুত সেগুন কাঠের, জানো তো উনি বানিয়েছিলেন, মানে এমনি দড়ি দেওয়া নয়, কাঠ দেওয়া। তো সেইটাও ওই দাদাটা ওনাকে দিয়ে দিয়েছিলো একটা লোককে, তো তিনি নিয়ে চলে গেছেন। তো আমি ফিরিয়ে আনিয়েছিলাম যে ওটা মা কাউকে দিতেন না, বারণ করতো, তো মায়ের স্মৃতি হিসেবে থাক। কিন্তু উনি যখন নিয়ে এলেন দেখলাম ওটারও অবস্থা উনি বাজে করে দিয়েছেন, তাই ওনাকে আমি কিছু টাকাও দিয়ে দিয়েছি, আর ওই খাটটাও দিয়ে দিয়েছি যে আপনি নিয়ে চলে যান আর ওটা আর কি সারিয়ে নেবেন। আর তারপরে এলাম এই ছোটো বাথরুমটা, এটার অবস্থা আমি বুঝতে পারছি না কে ভাই বাথরুমের মধ্যে মাল রাখে, এখানেও প্রচুর গোডাউনের মতন কিছু ছিল। এই বাথরুমটা মারাত্মক লেভেলে মানে খারাপ করে দিয়েছে। আমি যতটা পারলাম পরিষ্কার করে তোলার চেষ্টা করলাম, আর দরজাগুলোর অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ভেঙে চুরে চুরমার। সবাই বলছে নাকি পাঁচেক খালি বস্তা বার করা হয়েছে, প্রচুর আরশোলা, প্রচুর নোংরা গন্ধ, মানে কতজন যে আমাদের কমপ্লেন করেছে তার কোনো ইয়ত্তা নেই। আমরা কিন্তু ওনাকে কিছুই বলিনি, উল্টে ওনার অ্যাডভান্সের সমস্ত টাকা ফিরিয়েও দিয়েছি। খালি ওনাকে একটাই বলেছিলাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কিন্তু উনি আমার কোনো কথাই কর্ণপাত করেনি। ওই যে দেখছো এই ছোটো বাথরুমটা আমার জন্যই বানানো হয়েছিল, আমি প্রথম তো কোমোড ইউজ করতে পারতাম না। তো বন্ধুরা এখন 4টে বাজে, এবার গিয়ে আবারও স্নান করব। ঠান্ডা লেগে যাওয়ার ভয় প্রচুর আছে, কারণ কালও শ্যাম্পু করেছি আজও তাই। রান্নাঘর দেখো পুরো চকচক করছে, সমস্তটা পরিষ্কার করে দিয়েছি। দাঁড়াও। তো এই 3 দিনে যতটা পারলো হলো বন্ধুরা। এই যে কিচেনটা পুরোটা পরিষ্কার করলাম, এখানে কিছু জিনিস রেখে দিলাম টুকটাক লাগবে যেগুলো, আবার এই বেসিনটা যতটা পেরেছি পরিষ্কার করেছি। এই কালো ভাবটা আরও 2 দিন মাজলে হয়তো কেটে যাবে।
আর এই ঘরটা তো তোমাদেরকে দেখিয়েইছি। আর রুই ফুইগুলোকে অনেকটা ছাড়িয়ে দিয়েছি। আর পারবো যতটা, এখনও বলছি না, সব কিছু রং হওয়ার পর আবার ভালো করে আর একবার ধুয়ে মুছে দেবো। না ধুলেও 2-3 বার করে মুছে দেবো, দিয়ে তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখানে ঝাঁটাপাটাগুলো ধুয়ে রেখেছি, শুকিয়েও গেল। এই ছিল আমার ঘর। এই যে দেখছি ঘরটাতেই আমার খাট, আলমারি, আলনা, শোকেস সব কিছু থাকে। আর এটা ডাইনিং রুম ছিল, আর এটা ছিল আমার শাশুড়ি মায়ের ঘর। তোমাদের সঙ্গে ভালোভাবে আবার পরে শেয়ার করব। তাহলে চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রেখে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।